হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। জিনতত্ত্ব ও বিবর্তনে 10 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সম্পর্কিত রোগ হিমোফিলিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এটি মূলত এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা একটি নিয়ন্ত্রিত রোগ। ওকে, দেখো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া যেন কি রক্ততঞ্চন ঘটিত একটা ত্রুটি বা অস্বাভাবিকতা, এটি বংশ পরম্পরায় স্থানান্তরিত হতে পারে, তাই একে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলা হয়। ঠিক আছে, ওকে। হিমোফিলিয়া, হিমোফিলিয়া, ঠিক আছে, এটি রক্ততঞ্চন ঘটিত একটি ত্রুটি। দেখো হিমোফিলিয়া, হিমোফিলিয়া কি ভাই? রক্ততঞ্চন ঘটিত ত্রুটি বা অস্বাভাবিকতা যা বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। হিমোফিলিয়া কি? এটি রক্ততঞ্চন ঘটিত ত্রুটি বা অস্বাভাবিকতা। রক্ততঞ্চন মানে কি? রক্তটা জমাট বাঁধবে না, হ্যাঁ, অবিরত রক্ত ঝরবে শরীর থেকে। রক্ততঞ্চন ঘটিত ত্রুটি বা অস্বাভাবিকতা, হ্যাঁ, অস্বাভাবিকতা, রক্ততঞ্চন ঘটিত অস্বাভাবিকতা, স্বাভাবিকতা যা বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়, স্থানান্তরিত হয়। ঠিক আছে, এটি কি ভাই? এটি একটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, কিন্তু এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এটি কি ভাই? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ডিসঅর্ডার, এটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, কিন্তু এটি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগ। ঠিক আছে, শুধুমাত্র এক্স, হ্যাঁ, ওয়াই না, কিন্তু এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগ। এক্স ক্রোমোজোমে, এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগ। এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগ, জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগ। ঠিক আছে, এই হিমোফিলিয়া ভাই দুই ধরনের হতে পারে, হ্যাঁ। এই হিমোফিলিয়াটা কি? হিমোফিলিয়া হচ্ছে কি রক্ততঞ্চন ঘটিত ত্রুটি বা অস্বাভাবিকতা যা বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। ঠিক আছে, এটি মূলত একটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, কিন্তু এটি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, ওকে, এজন্য এক্স লিঙ্ক ডিসঅর্ডার বলা যায় এটাকে। ঠিক আছে, এই হিমোফিলিয়া দুই প্রকার। ঠিক আছে, দেখো আমি লিখে দিই, হিমোফিলিয়া দুই প্রকার। হিমোফিলিয়া দুই প্রকার। ঠিক আছে, হিমোফিলিয়া দুই প্রকার। একটা হচ্ছে কি হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া। হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া, ক্লাসিক হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়াটা কি ভাই জানো? এটা কি হবে? রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যদি উৎপন্ন না হয় তখন এই রোগটি হবে। ঠিক আছে, আমাদের রক্ততঞ্চনে ভাই 13টি ফ্যাক্টর আছে। এই 13টি ফ্যাক্টর থেকে 8 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে কি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। ঠিক আছে, রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যদি উৎপন্ন না হয় তখন হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া রোগটি হয়। ঠিক আছে, ওকে, তো আমি লিখে দিই, হ্যাঁ, রক্ততঞ্চনের 8 নং ফ্যাক্টর, রক্ত
রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর, 8 নং ফ্যাক্টর, 8 নম্বর ফ্যাক্টর, রক্ততঞ্চনের 8 নং ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন না হলে এই রোগটি হয়। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন না হলে এই রোগটি হয়। এই রোগটি মানে হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া রোগটি হয়। হলে এই রোগটি হয়। বুঝতে পেরেছ? হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া কখন হবে? রক্ততঞ্চনের 8 নং ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ঠিক আছে? এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন যদি না হয় তখন কি হবে? এই হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া রোগটা হবে, ঠিক আছে? হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া রোগটা কখন হবে? রক্ততঞ্চনের 8 নং ফ্যাক্টর উৎপন্ন না হলে, মানে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যদি উৎপন্ন না হয়, ঠিক আছে? ওকে, এবার আমরা হিমোফিলিয়া বি বা খিস্টমাস ডিজিজ দেখব, ঠিক আছে? এটাকে কি বলা হয়? হিমোফিলিয়া বি বা খিস্টমাস ডিজিজ। হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া বি হিমোফিলিয়া বি বা খিস্টমাস ডিজিজ। ডিজিজ মানেই তো রোগ, ঠিক আছে? এটা কখন হবে? এই হিমোফিলিয়া বি বা খিস্টমাস ডিজিজ কখন হবে জানো? রক্ততঞ্চনের 9 নং ফ্যাক্টর, ঠিক আছে, বা 9 নং ফ্যাক্টর বা প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট বা খিস্টমাস ফ্যাক্টর। রক্ততঞ্চনের 9 নং ফ্যাক্টরটার নাম কি ভাই? প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর বা খিস্টমাস ফ্যাক্টর যদি উৎপন্ন না হয় তখন কি হবে? হিমোফিলিয়া বি বা খিস্টমাস ডিজিজ হবে, ঠিক আছে? দেখো লিখে দিই, রক্ততঞ্চনের 9 নং ফ্যাক্টর, 9 নং ফ্যাক্টর বা 9 নম্বর ফ্যাক্টর, রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টর কি ভাই? রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টর, ঠিক আছে? নাম কি? বা প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। 9 নং ফ্যাক্টর বা প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর বা খিস্টমাস ফ্যাক্টর। ফ্যাক্টর উৎপন্ন না হলে এই রোগটি হয়। উৎপন্ন না হলে এই রোগটি হয়। বুঝতে পেরেছ? হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি এই দুই ধরনের হিমোফিলিয়া হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? যদি হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া কখন হবে? রক্ততঞ্চনের 8 নং ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন না হলে হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া হবে। আর হিমোফিলিয়া বি বা খিস্টমাস হিমোফিলিয়াটা কখন হবে? রক্ততঞ্চনের 9 নং ফ্যাক্টর বা প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন বা খিস্টমাস ফ্যাক্টর উৎপন্ন না হলে, ঠিক আছে? এটা কি? এটা হিমোফিলিয়া এ ছিল 8 নং আর হিমোফিলিয়া বি কি ভাই? 9 নং ফ্যাক্টর, ঠিক আছে? নাম কি? প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর বা কি ভাই? খিস্টমাস ফ্যাক্টর, ঠিক আছে? ওকে, এগুলো যদি উৎপন্ন না হয় তখন কি হবে? হিমোফিলিয়া বি বা খিস্টমাস ডিজিজ হবে,
ঠিক আছে, হিমোফিলিয়া দুই প্রকার আমরা একটু জেনে নিলাম। ঠিক আছে, দেখো আমরা এবার জিনোটাইপ দেখবো। বলো তো মেয়েদের জিনোটাইপ কয় ধরনের হবে? এইখানেও মেয়েদের জিনোটাইপ 3 ধরনের হবে। ঠিক আছে, আর ছেলেদের জিনোটাইপ হবে 2 ধরনের। ওকে, দেখো আমরা ধরি, এই দিকটা মুছে দেই। ঠিক আছে, ধরি স্বাভাবিক জিনবাহী ক্রোমোজোম, ধরি স্বাভাবিক জিনবাহী ক্রোমোজোম, স্বাভাবিক জিনবাহী ক্রোমোজোম। ঠিক আছে, স্বাভাবিক জিনবাহী ক্রোমোজোম মানে কি সুস্থ, তাই তো? কি লিখবো? এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা তাহলে কি হবে ভাই? প্রকট হবে। ঠিক আছে, এই যে প্রকট, এইচ দিয়ে হিমোফিলিয়া বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে, স্বাভাবিক জিনবাহী ক্রোমোজোম এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা প্রকট হবে, এবং হিমোফিলিক জিনবাহী ক্রোমোজোম বা মিউট্যান্ট জিনবাহী ক্রোমোজোম, দেখো হিমোফিলিক জিনবাহী ক্রোমোজোম, এখানে এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা কেমন হবে ভাই? প্রচ্ছন্ন হবে। ঠিক আছে, ওকে, আমরা মেয়েদের জিনোটাইপ ও ছেলেদের জিনোটাইপ ধরি। দেখো মেয়েদের জিনোটাইপ 3 ধরনের হবে। মেয়েদের জিনোটাইপ মেয়েদের জিনোটাইপ মেয়েদের জিনোটাইপ 3 প্রকার। ঠিক আছে, মেয়েদের জিনোটাইপ কয় প্রকার হবে ভাই? 3 প্রকার হবে। দেখো কি কি একটু খেয়াল করিও ভাই। হ্যাঁ, দেখো এক্স ক্রোমোজোমে অবস্থিত 2টা জিনিস যদি প্রকট হয়, এই যে মেয়েদের তো ডাবল এক্স, তাই না ভাই? মেয়েদের কি হয়? ডাবল এক্স, তাই তো? এই এক্স ক্রোমোজোমে অবস্থিত 2টা জিনিস যদি প্রকট হয় তখন কি হবে ভাই? সুস্থ হবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? বলবো স্বাভাবিক। ঠিক আছে, এদিকে ছেলেদের জিনোটাইপ লিখি। ছেলেদের জিনোটাইপ, এই ছেলেদের জিনোটাইপ হবে 2 প্রকার। খেয়াল করিও, দেখো আর মেয়েদের যদি এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা জিন যদি প্রকট হয় এবং আরেকটা জিন যদি প্রচ্ছন্ন হয় তখন কি হবে বলো তো? সুস্থ হবে নাকি অসুস্থ হবে? তখন কিন্তু সুস্থ অসুস্থ কোনোটাই হবে না, এটা হবে কি? বাহক। ঠিক আছে, এটা কি? বাহক, মানে সুস্থই ধরা যায়। ঠিক আছে ভাই, ওকে। আর যদি মেয়েদের এক্স ক্রোমোজোমে অবস্থিত 2টা জিনিস যদি প্রচ্ছন্ন হয় তখন সেক্ষেত্রে আমরা কি বলবো? তখন সেক্ষেত্রে বলবো অসুস্থ বা হিমোফিলিক। ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা কি বলবো? বলবো অসুস্থ বা হিমোফিলিক। ওকে, এবার ছেলেদের ক্ষেত্রে আসো। দেখো ছেলেদের এক্স ক্রোমোজোম কয়টা ভাই? একটা, তাই তো? এই এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা যদি প্রকট হয় তাহলে ছেলেটা কি হবে? স্বাভাবিক। আর যদি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা প্রচ্ছন্ন হয়, যদি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা প্রচ্ছন্ন হয় তাহলে ছেলেটা কি হবে বলো তো ভাই? ছেলেটা হবে হিমোফিলিক। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে কি নাই? কোনো বাহক নাই, কারণ ছেলেদের এক্স ক্রোমোজোমে একটা। যদি সুস্থ হয়, এক্স ক্রোমোজোমের জিনটা যদি প্রকট হয় তাহলে সুস্থ, যদি প্রচ্ছন্ন হয় তাহলে হিমোফিলিক। ঠিক আছে, আমরা ছেলের মেয়েদের জিনোটাইপ 3 প্রকার এবং ছেলেদের জিনোটাইপ 2 প্রকার জেনে নিলাম। ঠিক আছে, আসো আমরা স্বাভাবিক পুরুষের সাথে বাহক মহিলার ক্রস দেখাই। স্বাভাবিক পুরুষের সাথে বাহক মহিলার ক্রস। স্বাভাবিক পুরুষ আর বাহক মহিলার যদি ক্রস ঘটায় তখন কি হবে? দেখো স্বাভাবিক পুরুষের জন্য বলতো আমরা ক্রোমোজোম কি নিব? জিনোটাইপ কি ধরবো?
এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা অবশ্যই প্রকট, তাই তো? ওকে। আর বাহক মহিলার এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা জিন কি ভাই প্রকট এবং আরেকটা জিন প্রচ্ছন্ন, ঠিক আছে? ওকে, এদের জিনোটাইপ গুলো আমরা আলাদা করি। এক্স ওয়াই, এক্স প্রকট, এক্স প্রচ্ছন্ন, ঠিক আছে ভাই? ওকে, তাহলে দেখো দেখো এবার কি করব আমরা, এটার সাথে এটার দেখাবো, এটার সাথে এটার ক্রস, আবার এটার সাথে এটার, এটার সাথে এটার, ঠিক আছে? আসো দেখাই। তাহলে কি লিখবো? এক্স ক্রোমোজোমে অবস্থিত দুইটা জিনে কি লিখবো? প্রকট। ওকে, এবার এটার সাথে এটা দেখো, এই ক্ষেত্রে কি লিখবো? এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা জিন প্রকট আর একটা প্রচ্ছন্ন। এক্স ক্রোমোজোমে একটা জিন প্রকট আর একটা জিন প্রচ্ছন্ন, ঠিক আছে? এবার এটার সাথে এটা, তখন কি লিখবো? এক্স ক্রোমোজোমে একটা জিন প্রকট আর ওয়াই, আর এটার সাথে যদি এটা দেই তখন কি হবে? এক্স ক্রোমোজোমে একটা জিন প্রচ্ছন্ন এবং ওয়াই, ঠিক আছে? এবার দেখো তো কি হবে, আমরা বৈশিষ্ট্যগুলো লিখি। বলো এটার বৈশিষ্ট্য কি হবে? এটা তো মেয়ে হবে, তাই তো? কন্যা হবে, তাই না? কিন্তু এক্স ক্রোমোজোমে দুইটা জিনে যেহেতু প্রকট আছে, তাই এটা কি হবে? সুস্থ কন্যা, ঠিক আছে? লিখবো কি? স্বাভাবিক মেয়ে, স্বাভাবিক স্বাভাবিক মেয়ে, বুঝতে পেরেছ? ওকে, এখানে দেখাও, দেখো এক্স, এটাও তো মেয়ে, এই দুইটা এক্স আছে, কিন্তু এক্স ক্রোমোজোমে একটা জিন প্রকট আর একটা জিন কি ভাই? প্রচ্ছন্ন। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো বাহক মেয়ে। কি বলবো ভাই আমরা? এটাকে বলবো বাহক মেয়ে, বাহক মেয়ে। ওকে, এই যে এটাতে দেখাও, দেখো একটা এক্স আর একটা ওয়াই, তাহলে কি এটা ছেলে? কিন্তু এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটি কি আছে ভাই? প্রকট আছে, তাই এটাকে আমরা কি বলবো? স্বাভাবিক ছেলে, ঠিক আছে? কি বলবো? স্বাভাবিক ছেলে বা পুত্র, স্বাভাবিক পুত্র। ওকে, এইটাতে দেখো, এটা কি এক্স এবং ওয়াই ছেলে হবে, কিন্তু এই এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা কি আছে ভাই? প্রচ্ছন্ন আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? বলবো কি? হিমোফিলিক পুত্র। কি বলবো ভাই? বলবো কি? হিমোফিলিক পুত্র, হিমোফিলিক পুত্র, ঠিক আছে? আমরা যদি স্বাভাবিক পুরুষের সাথে, এই স্বাভাবিক পুরুষের সাথে যদি বাহক মহিলার ক্রস ঘটাই, তখন কি হবে? চারটা সন্তানের মাঝে স্বাভাবিক মেয়ে হবে একটা, বাহক মেয়ে হবে একটা, স্বাভাবিক পুত্র হবে একটা এবং হিমোফিলিক পুত্র হবে একটা, ঠিক আছে? এখানে যদি তোমাকে বলা হয় যে কত পার্সেন্ট সন্তান হিমোফিলিক, বলো তো? সন্তান কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা 100% হলে এক একটা 25%, তাই তো? তোমাকে যদি বলা হয় কত পার্সেন্ট সন্তান হিমোফিলিক, তাহলে তুমি বলে ফেলবা যে 25% সন্তান হিমোফিলিক। ওকে, তোমাকে যদি বলা হয় ভাই কত পার্সেন্ট পুত্র হিমোফিলিক, দেখো তো পুত্র কয়টা আছে? একটা, দুইটা, এই দুইটা যদি 100% হয় তাহলে একটা একটা 50%, তাহলে কত পার্সেন্ট পুত্র হিমোফিলিক আছে ভাই? 50%, ঠিক আছে? তোমাকে এমসিকিউ এইভাবে প্রশ্ন করবে, ঠিক আছে? স্বাভাবিক মহিলা বাহক মহিলার যদি ক্রস ঘটাও বা এইভাবে তারা বলে দিবে ওই যে বর্ণান্ধ হিমোফিলিক পুরুষ পরে সুস্থ মহিলার ক্রস ঘটাইলে সন্তান হিমোফিলিক হবে কত পার্সেন্ট, বাহক হবে কত পার্সেন্ট, ঠিক আছে? এইভাবে তোমাকে এমসিকিউ বা প্রশ্নের সৃজনশীলে বলবে, ঠিক আছে?
তুমি সুন্দর করে কি করবা, এভাবে কি ক্রস দেখাইবা, পরে এভাবে বলে ফেলবা। ঠিক আছে, আমি আবারও বলি, এখানে কি 4টা বাচ্চা আছে, তাই তো? 4টা বাচ্চা থেকে অসুস্থ একটা, তোমাকে বলেছিল কি কত পার্সেন্ট সন্তান অসুস্থ, তাহলে 25%। ঠিক আছে, আর তোমাকে আরেকবার কি বলেছিল, কত পার্সেন্ট পুত্র অসুস্থ। ঠিক আছে, পুত্র তো 2টা আছে 100%, তাহলে একটা অসুস্থ 50%। ঠিক আছে ভাই, ওকে। হিমোফিলিয়ায় পুরুষরা বেশি আক্রান্ত হয়, এটা তো আমরা জানি ভাই। কেন ভাই হিমোফিলিয়ায় কেন পুরুষরা বেশি আক্রান্ত হয়? বেশি আক্রান্ত হয়, তাই তো? এরা কি বেশি আক্রান্ত হয়? বলতো হিমোফিলিয়ায় পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন? কারণ কি, পুরুষদের কোনো ব্যাকআপ জিন নাই। এক্স ক্রোমোজোমে একটা জিন যদি প্রকট হয় তাহলে কি হবে, স্বাভাবিক। যদি ভাই প্রচ্ছন্ন হয় তাহলে হিমোফিলিক। পুরুষদের কোনো ব্যাকআপ জিন নাই। কিন্তু মেয়েদের দিকে তাকাও, এক্স ক্রোমোজোমে 2টা জিন যদি প্রকট হয় স্বাভাবিক। যদি এক্স ক্রোমোজোমে একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন হয় তখন কি হয় ভাই, তখন কিন্তু অসুস্থ হয় না, তখন কি হয়, বাহক হয়। তাদের কি অসুস্থ হতে গেলে এক্স ক্রোমোজোমে 2টা জিনই কি হতে হবে, প্রকট প্রচ্ছন্ন হতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে মেয়েরা কি হবে, হিমোফিলিক। তাতে বুঝতেই পারছো, মেয়েদের একটা ব্যাকআপ জিন থাকে, একটা অসুস্থ থাকলো আর একটা সুস্থ, তখন কি অসুস্থ তখন এদের একটা ব্যাকআপ জিন থাকে। কিন্তু পুরুষদের কোনো ব্যাকআপ জিন থাকে না। তাই কি হয় ভাই, হিমোফিলিয়া রোগে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হয়। ঠিক আছে, ওকে। প্রতি 10,000 জন পুরুষের মাঝে একজন আক্রান্ত হয়। প্রতি 10,000 জন পুরুষের মাঝে হিমোফিলিয়ায় কয়জন আক্রান্ত হয়? একজন। ঠিক আছে, প্রতি 10,000 থেকে কয়জন হয় ভাই? প্রতি 10,000 থেকে একজন আক্রান্ত হয়। ঠিক আছে, একজন আক্রান্ত হয়। ঠিক আছে, এবং যিনি আক্রান্ত হয় জানো, আক্রান্ত পুরুষ কি হয়, পুরুষ ও মহিলা 16 বছর বয়সের মাঝে রক্তক্ষরণজনিত কারণে মারা যায় ভাই। ঠিক আছে, আক্রান্ত পুরুষ ও মহিলা 16 বছর বয়সের মাঝে মারা যাবে। ঠিক আছে, যে আক্রান্ত হবে সে কি হবে, 16 বছর বয়সের মাঝে রক্তক্ষরণজনিত কারণে মারা যাবে, রক্তক্ষরণজনিত কারণে। বুঝতে পেরেছ? ইংল্যান্ডের রানী ছিল মহারানী ভিক্টোরিয়ার 4 কন্যার মাঝে 2 কন্যা অ্যালিস ও বিয়াট্রিস হিমোফিলিয়ার বাহক ছিল। ঠিক আছে, ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার যে 4 কন্যা ছিল, এই 4 কন্যার মাঝে 2 কন্যা অ্যালিস ও বিয়াট্রিস হিমোফিলিয়ার বাহক ছিল। ঠিক আছে ভাই, ওকে। এটাই আমাদের কি ছিল, এটাই ছিল আমাদের হিমোফিলিয়া, এক্স লিঙ্ক ডিসঅর্ডার, অর্থাৎ কি এক্স ক্রোমোজোমে জিন দ্বারা অবস্থিত একটা রোগ। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।